কলকাতায় শীত জাঁকিয়ে বসতে এখন অনেকটাই দেরি, তাই কিছুটা আগে থেকেই শীতের আমেজ নিতে, পাহাড়ের অ্যাডভেঞ্চারের সাথে কিছুটা অফরোডিংয়ের মজা নিতেও এবারে আমাদের গন্তব্য পশ্চিমবঙ্গের একমাত্র শৈল শহর দার্জিলিংয়ের ঠিক পাশেই শিটং। নভেম্বরের একদম শুরুতে, তাই অফিসে মাত্র 4 দিনের ছুটি কোনো রকমে ম্যানেজ করে বেরিয়ে পড়লাম গন্তব্যের উদ্দেশ্যে। এই 4 দিনের সম্পূর্ণ ট্রিপটাই আমরা করব বাইকে করে, কলকাতা থেকে শিটং, এবং তার সাথে দেখে নেব শিটংয়ের চারপাশের আরও কিছু অফবিট প্লেস। বরাবরের মতো এবারের ট্রিপেও রোমাঞ্চটা হবে একদম নেক্সট লেভেল, তাই ভিডিওটা এক মুহূর্ত আর দেরি না করে চলো শুরু করা যাক। সঙ্গে থাকো, দেখতে থাকো বংস জার্নি। বাইক লোড করতেই সময় চলে গেল প্রায় 40 মিনিটস। বাইক পুরো রেডি আমার লং রাইডের জন্য। ঘড়িতে 5:30 বাজে ডট, বেরিয়ে পড়বো। 4:30 থেকে 5:30 বেজে গেল লাগেজ সমস্ত প্যাক করে। তো ফ্রেন্ডস, জার্নি স্টার্ট জয় বজরংবলী। ঠিক 5:30টায় স্টার্ট করলাম। এখান থেকে শিলিগুড়ি দেখাচ্ছে 590 কিলোমিটার। আজকে 1 নভেম্বর, দীপাবলি। কালকে ছিল কালী পুজোর রাত। সারা রাত এত বাজি ফুটেছে ঠিক করে ঘুম হয়নি। এবারে আমার সাথে মামন নেই, তবে মামন থাকবে, এই ব্লগে মামন থাকবে, পরে দেখতে হবে ওকে। আমি এখান থেকে শিলিগুড়ি পুরো রাস্তাটা একাই যাব। শিলিগুড়ি থেকে গিয়ে ডিসাইড করব যে কোথায় যাওয়া যায়। শিটংয়ের দিকেও যেতে পারি, কমলালেবুর সিজন সবে শুরু হচ্ছে, অথবা অন্য কোনো দিকে যেতে পারি। 2 দিন ভালো করে রেস্ট করতে হবে পাহাড়ের কোলে গিয়ে, এটুকুই এখনো পর্যন্ত ভাবনা চিন্তার ভেতর রয়েছে। এবারে কোন রোড ধরে যাব আশা করছি বুঝতে পারছো, কারণ প্রতিবার আমরা উল্টো দিকে যাই, কিন্তু এবার ডানলাপের দিকে যাচ্ছি। এবারে আর ওই নবদ্বীপ হয়ে বা ফুলিয়া হয়ে এইভাবে আর যাচ্ছি না। আমরা যে পুরনো ওল্ড দিল্লি রোড ধরে যেতাম সেটা আর করছি না। সূর্যটা জাস্ট উঠেছে আর এখন ক্রস করছি সোদপুর ব্রিজ। এখান থেকে সোজা ধরে নেব কল্যাণী এক্সপ্রেসওয়ে। ফাইনালি কল্যাণী এক্সপ্রেসওয়েতে উঠে পড়েছি। এবার এরকম ঝাঁ চকচকে রাস্তাই পাবো ম্যাক্সিমামটাই। ওয়েল, ঘড়িতে বাজে 6:15। জানি না কখন পৌঁছাবো শিলিগুড়ি। কি মনে হয় কতক্ষণে পৌঁছানো যায় এই রাস্তা ধরে? তোমরা যারা গেছো তারা প্লিজ কমেন্টস করে জানিয়ে দাও, আর যারা যাওনি তারা দেখতে থাকো। কল্যাণী এক্সপ্রেসওয়েতে ওঠার পরে ফার্স্ট টোল গেট, জানি না চালু হয়েছে কিনা। আর গোটা রাস্তাটাই এরকম, কোথাও 4 লেন, কোথাও 6 লেন। ছটা 14 কল্যাণী এক্সপ্রেসে উঠেছিলাম, 6:27 বাজে। অলরেডি শ্যামনগর ক্রস করে বেরিয়ে চলে এসেছি। সবই এই রাস্তার দৌলতে। আর এরকম রাস্তা হয়ে গেলে একটাই জিনিস খালি, বস কোথাও যদি একটু হাই ওঠে বা যেমন আবার উঠছে, হ্যাঁ, যেহেতু রাতে ঘুম হয়নি সেরকমভাবে, তাহলে পরে ডোন্ট পুশ ইউর লিমিট। ঠিক আছে, একটু কোথাও দাঁড়িয়ে যাও, চাটা খাও। মস্তি করতে যাচ্ছি, কনসা কম্পিটিশন করতে। তো যেখানে যেখানে পারবে যথেচ্ছ দাঁড়াবে, কোনো তাড়াহুড়ো নেই। যা রাস্তা রয়েছে আরামসে পৌঁছে যাবে। ঘড়িতে বাজে 6:45। বড়জাগুলি থেকে ফাইনালি NH-12 মানে 34 নম্বর জাতীয় সড়কের ওপর, পুরনো 34 নম্বর জাতীয় সড়কের ওপর উঠে পড়েছি। তো এখান থেকে চাকদা দেখাচ্ছে 15 কিলোমিটার। এখন এগোতে হবে। এটা এই রাস্তাটা সোজা, আর ডান দিকও নেই বাঁ দিকও নেই, সোজা এগোতে থাকবে। এগোনোটাই কাজ খালি। বাঁ দিকে আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি বেরিয়ে চলে গেল আমার। এটা হলো আজকের দিনের সেকেন্ড টোল।
যদিও মনে হচ্ছে না টোলটা চালু হয়েছে, তবে চালু হয়ে যাবে খুব তাড়াতাড়ি। মোটামুটি চাকদা পর্যন্ত ঠিক ছিল। চাকদার পর থেকে হঠাৎ করে রানাঘাট ঢুকছি বা রানাঘাট ক্রস করছি, কুয়াশাটা দেখো কোথা থেকে চলে আসলো। এতক্ষণ বেশ আকাশে রোদ ছিল দারুণ একটা, কিন্তু হঠাৎ করে চারপাশে এত কুয়াশা দেখো, ঘন কুয়াশায় ঢাকা। লাগছে কি ও কি লাগছে। সূর্য দেখতে পাচ্ছি না, পুরো মেঘে ঢাকা, কুয়াশার চাদরে মুড়ে গেছে পুরো চারিদিকটা। তো এখানে বরপেটটা হয়ে গেল, অ্যাক্সিডেন্ট হয়ে গেল। কি হয়েছে, অনেকগুলো বাইকার যাচ্ছে আর একটা এক্সইউভির বোধহয় চোখ লেগে গিয়েছিল, টাল সামলাতে পারছিল না, আর পেছন থেকে বাইকগুলো খুব স্পিডে আসছিল, দুমধাম একে অপরের সাথে মেরে দিয়েছে। ঠিক আছে, এই হলো ব্যাপার। অ্যান্ড একজন পরিচিত রাইডারের সাথে দেখা হয়ে গেল। আমার ইচ্ছা আছে 10 দিন আমার হাতে। আচ্ছা, ভাবছি সবই তো ঘোরা, আবার না অরুণাচল ওর গাড়িতেই চললাম, চলো দুজন মিলে। আবার কি, সব বেরিয়ে পড়েছে একসাথে। এরা সম্ভবত অরুণাচল যাবে। চলো, থেকে দেখা হবে। এখন 8টাও বাজেনি, কৃষ্ণনগর অলরেডি ঢুকে গেছি। ঘড়িতে বাজে 8টা 18, জাস্ট বেথিয়া ডহরি ঢুকলাম। ঠিকই আছে, টাইমিং হিসাবে ঠিকই আছে। তবে একটা আপডেট পেলাম, শিলিগুড়িতে নাকি খুব বৃষ্টি হচ্ছে। বেথুয়া ডহরি ক্রস করার পরে এই ফার্স্ট টোল প্লাজা, আর এটা হলো আজকের আমার দিনের 3 নম্বর টোল প্লাজা। কৃষ্ণনগর বহরমপুর টোল প্লাজাটা ক্রস করার পরে কিন্তু তোমরা আর 4 লেন কন্টিনিউ পাবে না, প্রচুর ডাইভারশন পাবে, আর এরকম 2 ওয়ে রাস্তা পাবে। ডাইভারশন প্রচুর পাবে। আমি এর মধ্যে টোটাল 3 থেকে 4খানা ডাইভারশন পেয়ে গেলাম। ওই জন্য সেই মোমেন্টামে যেভাবে গাড়ি চালাচ্ছিলাম, বাইক চালাচ্ছিলাম, সেইভাবে এখন চালাতে একটু অসুবিধা হচ্ছে। তবে এটাও ভালো, একটু বৈচিত্র্য, একটু জাম, একটু সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে না হলে পরে আবার খুব মোনোটোনাস হয়ে যায় জার্নিটা। আর সেই মোনোটোনাস থেকে একটা ঝিমুনিও ভাব আসে কন্টিনিউ রাইড করার সময়। কিন্তু এই জিনিসগুলো থাকলে পরে কনসাসনেস থাকে এবং একঘেয়েমিটা কেটে যায়। কাঁটায় 8:30 আমি ঢুকে পড়লাম পলাশিতে। এই দেখো পলাশির সেই গেটটা, স্মৃতিসৌধ গেট। প্রতিবার এর ওপর দিয়ে পাস করি যখন, এই গেটটার দিকে তাকাই, দারুণ লাগে, একটা অন্যরকম অনুভূতি হয়, কেন জানি না। এর চারপাশে প্রচুর হিস্টোরিক্যাল প্লেস রয়েছে। 2 দিন হাতে সময় নিয়ে ঘুরতে আসার ইচ্ছা রয়েছে পলাশিতে। পলাশিটা ক্রস করার পর মনে হচ্ছিল হাওয়াটা বোধহয়, হাওয়া চেক করা ছিল না তো, 2টো চাকারই হাওয়া চেক করি না, হাওয়াটা একটু কম ছিল। তো এইখানটাতে দাঁড়িয়ে হাওয়া চেক করে নিলাম। এখানে দেখো টায়ার চেঞ্জ করার মেশিন পর্যন্ত সব কিছু রয়েছে। হাইওয়ে তো আসলে, তো মেশিন টেশিন সব রয়েছে দেখে দাঁড়ালাম। হাওয়া এখন চেক করা হয়ে গেছে। বাবু টাটা টাটা।
চলো আসলাম দাদা। টাইম হয়েছে এখন 9:20। বহরমপুর বাইপাস ধরে নিয়েছি। এখনও বহরমপুর বাইপাস ওপেন তো রয়েছে, কিন্তু ঘটনাটা হচ্ছে প্রচুর গাড়ি আছে যারা ভেতর দিয়েই যাচ্ছে আগের মতো। জানি না সব গাড়ির জন্য পারমিশন এখনও দিয়েছে কি না। আর ভেতর দিয়ে গেলে পারে বহরমপুরে ওরে বাপরে যা জাম, ভয়ঙ্কর জাম। এই বাইপাসগুলো খুলে যেতে অনেক সুবিধা হয়েছে। এই বাইপাস অনেক আগেই ইনফ্যাক্ট চালু হয়ে গেছে। আমরা যখন লাস্টবার সিকিম থেকে ফিরলাম, ফেরবার সময় বাইপাসের ওপর দিয়েই গেছি। এই হলো গঙ্গা। দিনের 4 নম্বর টোল প্লাজা, বহরমপুর ফারাক্কা। কৃষ্ণগড়ের পর থেকে এটা হলো দ্বিতীয় টোল প্লাজা। আরিয়ন ব্রিজের বাঁ দিকটাতে কাজ চলছে, ওই জন্য এখানটা ডাইভারশন করে দিয়েছে। ওয়েল, এটা ফারাক্কারি কানেক্টর। গঙ্গা নদী, অরিজিনাল গঙ্গা নদীর ওপর তো ফারাক্কা বাঁধটা, তো সেখান থেকে ক্যানেল কেটে গঙ্গাকে ফিড করার জন্য পাশ থেকে একটা বাইপাস চ্যানেল করা হয়েছে, যেটা নিচ থেকে বয়ে যাচ্ছে। তো এই জন্য এটাকে ফিডার ক্যানেল ব্রিজও বলা হয়। দিনের 5 নম্বর টোল প্লাজা, আর কৃষ্ণগড়ের পর থেকে 3 নম্বর বহরমপুর ফারাক্কা টোল প্লাজা। 11টার ভেতর ফারাক্কা ক্রস করার কথা ছিল, অ্যান্ড ঘড়িতে 11:02 বাজে। ভালো জল আছে এখন, দুই পাশটাতেই জল ভালো আছে। এই জায়গাটা যখনই ক্রস করি না অন্যরকম একটা লাগে। আর প্রতিবার এই 11টা নাগাদ আমি ক্রস করব, ঠিক আছে, ওটা একটা টাইমিং হয়ে গেছে। আর ট্রেন পাস করবে, হলোই মালগাড়ি, ঠিক আছে, বাট কিছু একটা পাস করবে। তোমাদের কেমন লাগে যখন তোমরা এরকম পাস করো এর ওপর দিয়ে, আর এরকম কিছু একটা ট্র্যাকের ওপর থেকে যাচ্ছে অথবা আসছে? কমেন্টস করে শেয়ার করো নিজেদের এক্সপিরিয়েন্সগুলো। খুব স্মুথলি পার করে গেলাম ফারাক্কা 4 মিনিটের মধ্যে, কারণ ব্রিজ ফাঁকা ছিল, জাম ছিল না। আমি সকাল থেকে খালি চাকদা শিমুরালির ওখানটা, শিমুরালির কাছে 1 কাপ চা খেয়েছি খালি। এখনও পর্যন্ত কিছু খাইনি, আর ইচ্ছা করেই খাচ্ছি না, কারণ যেহেতু রাতে ঠিকঠাক ঘুম হয়নি। বাজির আওয়াজে পুরো জানলার বাইরে যেন বোমগুলো পড়ছিল, ওরম এত আওয়াজে ঘুম আসে। তাও চেষ্টা করছিলাম, কিন্তু সেরকম হয়নি বলে এখন যদি কিছু ভালো কিছু খেয়ে ফেলি না তো শরীরটা ছেড়ে দেবে। ওই জন্য ফাস্টিং করছি, ফাস্টিং অনলি চা। 1 কাপ চা খেয়েছি, আর জল তো খাচ্ছি। দেখি আবার কোথাও দাঁড়িয়ে একটু চা খেতে হবে। 6 নম্বর টোল প্লাজা, কৃষ্ণগড়ের পর থেকে 4 নম্বর ফারাক্কা রায়গঞ্জ টোল প্লাজা। ঘড়িতে বাজে 11:33, 11:30। মালদা বাইপাস ঢুকে গেছি অলরেডি। এই বাইপাসগুলো হতে সুবিধা প্রচুর প্রচুর সুবিধা হয়েছে। টান টান স্ট্রেট বেরিয়ে যাওয়া যায়, নাহলে পরে যে পরিমাণ জাম, আর একটু লোকালিটি হলে পরে সেখানে এত ডাইভারশন যে প্রচুর স্লো করে দেয়। আর বাইপাসগুলো হলে পরে একদম টান 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 বেরিয়ে যাওয়া যায়। টোলগেটটা ক্রস করেই বাঁহাতে একটা ধাবা দেখলাম, তো ওখানে দাঁড়িয়ে একটু গাড়িটাকেও ঠান্ডা করলাম, একটু নিজেও
স্ট্রেট হলাম, কারণ সেই সকাল থেকে গাড়ি চালিয়ে যাচ্ছি, বাইক চালিয়ে যাচ্ছি, তো পশ্চারটা একটু সোজা করলাম আর দুটো অমলেট আর একটা চা খেলাম। এখন অনেকটা ভালো লাগছে শরীরটা। ঘড়িতে বাজে 12:30। ইচ্ছা করেই প্রায় অনেকক্ষণ রেস্ট নিলাম, 40-50 মিনিট পর্যন্ত কন্টিনিউ রেস্ট নিলাম। এটাই লম্বা ব্রেক ছিল। এর আগে যে ব্রেকগুলো নিচ্ছি সব 1-2-4 মিনিট 5 মিনিট করে, লম্বা ব্রেক এটাই ছিল। এবার টানবো। যদি কোথাও দাঁড়াই তাহলে টি ব্রেক 2-4-5 মিনিটের জন্য, সেটা আলাদা ব্যাপার। আরেকটা জিনিস দেখো, যত এগোচ্ছি আকাশটা দেখো, মেঘগুলো ওই দিকে, আকাশ কিন্তু ক্লিয়ার নেই। পেছন দিকে আকাশ ক্লিয়ার ছিল, যত সামনের দিকে এগোচ্ছি ওয়েদার কিন্তু মেঘলা। প্রতিবার যেখানেই যাই না কেন বৃষ্টি আমাদের সঙ্গ ছাড়ে না। এবার জানি না কপালে কি আছে, যা আছে দেখা যাক, অভ্যাস হয়ে গেছে সব। ও ফাইনালি, কতদিনের ইচ্ছা ছিল রায়গঞ্জ বাইপাসের ওপর দিয়ে যাব, বারবার খালি নিচে দিয়ে যাতায়াত করতাম, বাট এইবার ফাইনালি রায়গঞ্জ বাইপাসের ওপর দিয়ে যেতে পারছি, যাচ্ছি, থ্যাংক গড। কিছুই না ব্যাপারটা, বাইপাসের আগে থেকে গ্রামের ভেতর ঢুকতে হতো, আর ভেতর দিয়ে এসে এই যে ব্রিজটা যেখানে শেষ হচ্ছে ওই মুখটাতে বেরোতে হতো। এখানে একটা রেল গেট রয়েছে, ওই রেল গেটের পাশ থেকে রাস্তাটা বেরিয়ে গেছিল বাজারের ভেতর দিয়ে। বাট হাউ এভার, বাইপাস খুলে গেছে অনেক দিন আগেই জানতে পেরেছিলাম, আমি যেতে পারছি, দ্যাট ইজ দ্য পয়েন্ট। ওয়েল, গুগলে দেখাচ্ছে যে আর 188 কিলোমিটার বাকি, বাট লাস্টের ওই 100 কিলোমিটারই বড্ড বেশি ক্লান্তিকর কিষানগঞ্জের পর থেকে, কারণ সারাদিনের এনার্জিটা আস্তে আস্তে কমতে থাকে ওই সময়, তো ওইখানে টাইমটা একটু লেগে যায়। বাট দেখছি কত তাড়াতাড়ি ঢুকতে পারি, তাড়াহুড়ো তো কিছু নেই, শিলিগুড়িই পৌঁছাতে হবে। তো চলো রায়গঞ্জ বাইপাসের বুক চিরে এগোনো যাক। একশো 10-এ ক্রুজ করছি। ওয়াও, ফুল ফিল আসছে ভাই, ফুল ফিল, পুরো ফিলিংসটা আসছে। ও লাভলি লাভলি। কিন্তু এই বাইপাসে রাত্রিবেলা কিন্তু কোনো লাইট নেই, দেখে নাও, রায়গঞ্জ বাইপাসে এখনো পর্যন্ত কিন্তু কোনো লাইট লাগেনি। টার্ন ইন্ডিকেশনের লাইটগুলো রয়েছে, বাট স্ট্রিট লাইট লাগেনি বাইপাসে। এপাশে দেখো পুরো ধানগুলো সবুজ থেকে আস্তে আস্তে সোনালি পাকতে শুরু করেছে। কি লাগছে বস, কি লাগছে, জাস্ট ওয়াও। আর সূর্যের তাপটাও অতটা এখন লাগছে না। রেড বুল চলছে 110-এ ক্রুজিং, এ ফিলিংসটাই আলাদা। যতবার শিলিগুড়ি আসি না কেন, এই বাইপাসগুলো দিয়ে বাইকগুলো ক্রুজ করার ফিলিংসটা প্রতিবার নতুন নতুন করে লাগে। আরও একটা টোল, যদিও টোল সেরকম আমাদের লাগে না, একদমই লাগে না। টোটাল 8টা না 9টা টোল পড়ে কৃষ্ণনগরের পর থেকে, আর কল্যাণী এক্সপ্রেসওয়েগুলো ধরলে পরে আরও 2টো এক্সট্রা হবে। তো বন্ধু, এসে গেছি ডালখোলা বাইপাসে, আর এখান থেকে কিষানগঞ্জ
ম্যাক্সিমাম 18 থেকে 20 কিলোমিটার, ডালখোলা মোড় যেটা। ওয়েদার এখনো পর্যন্ত ঠিকঠাক আছে, যেমন মেঘলা করে এসেছিলো, ভেবেছিলাম বৃষ্টি হবে, তো বৃষ্টি তো হচ্ছে না, ওয়েদার ঠিক আছে। সো টান চালিয়ে যাচ্ছি। আর এইগুলো দেখো, এইগুলোর কথাই বলছিলাম, কি অপূর্ব লাগছে। শিলিগুড়ি আর মেরেকেটে 150 কিলোমিটার আছে, 150 কিলোমিটারও নয়। ঘড়িতে বাজে এখন 2:10, আর আমার রেড বুল ছোটলে এগিয়ে চলেছে। ডালখোলা মোড়, এখান থেকে ডান দিকে নিয়ে নেব কিষানগঞ্জ। 34 নম্বর জাতীয় সড়ক ছেড়ে দিলাম। এবার এখান থেকে NH-27, এখান থেকে কিছুটা রাস্তা বিহারের স্ট্রেচ রয়েছে, বিহারের ওপর দিয়ে যাবে, তারপর আবার ব্যাক টু ওয়েস্ট বেঙ্গল। তো ফ্রেন্ডস, এটা হলো কিষানগঞ্জ স্টেশন। বাঁদিকে ঘড়িতে বাজে এখন 2:45, 2:45, কিষানগঞ্জ ক্রস করছি। ওয়েল, এখান থেকে শিলিগুড়ি, কিষানগঞ্জ থেকে শিলিগুড়ি প্রায় 100 কিলোমিটার, 100 কিলোমিটার আর পরে রয়েছে শিলিগুড়ি ঢোকা। অ্যান্ড শিলিগুড়ির ওখান থেকে আমি যেখানে যাব সেটা আরও 8-10 কিলোমিটার, মানে 110 কিলোমিটার ধরে রাখো আমাকে এখন যেতে হবে। এরপর সামনে পড়বে ইসলামপুর। ইসলামপুরের পর থেকে যে রাস্তাটা ভাবতে পারবে না, টেরিফিক রাস্তা, এত পটহোলস, এত গচ্চা, এই দেখো বলে বলে মানে সেই সার্কাসের মতো চালাতে হচ্ছে বাইক, কি বলবো আর। এনিওয়েজ, একটু দেখে চালিও এই জায়গাটা ইসলামপুরের পর থেকে। তোমরা যখন আসবে এই মোড়টাকে দেখে নাও, একটা সাইনবোর্ড দেখতে হবে, বাঁ দিকে দেখাচ্ছে ইসলামপুর, ঠিক আছে? আর জায়গাটার নাম ইলুয়াবাড়ি। অ্যাকচুয়ালি এই জায়গাটা থেকেই, এতক্ষণ ধানক্ষেত দেখতে আসছিলে, এই জায়গাটা থেকে কিন্তু অল্প বিস্তর ধীরে ধীরে চা বাগানের শুরু। দেখো বন্ধুরা, আমার বাঁ দিকে একটা অদ্ভুত কম্বিনেশন আছে, ধানেরও চাষ হচ্ছে, চায়েরও চাষ হচ্ছে, দেখতে পাচ্ছ? এই যে, এবার দেখো ইসলামপুর চোপড়া, একটা চায়ের দোকান খুঁজছি সেখানে একটু চা খেতে হবে, চায়ের খুব দরকার। এখানে চোপড়াটা ক্রস করে এসে অনেকক্ষণ ধরে চায়ের দোকান খুঁজছিলাম একটা, তো বাঁদিকে একটা চায়ের দোকান পেলাম, একটু বসলাম, বসে একটু চাটা খাই, চাটা খেয়ে তারপর এখান থেকে স্টার্ট দেবো। শিলিগুড়ি আর বেশি দূরে নেই, আর 50-52 কিলোমিটার আছে। ওখানে বাইকটা রাখা রয়েছে, আর এই দিকটা থেকে আসছি, যাবো এই দিকে, এই দিকটাতে বাগডোগরা। বিস্কিটের সাথে মাটির ভাড়ের চা, অদ্ভুত কম্বিনেশন। সারাদিনের ক্লান্তিটা একদম দূর হয়ে গেল। অপূর্ব চাটা, পুরো একদম শরীর মন চাঙ্গা করে দিল। তো চলো, এবার আর কোথাও থামাথামি নেই, সোজা শিলিগুড়ি ঢুকছি।
সম্ভবত আজকের দিনের শেষ টোল প্লাজা ক্রস করছি। আর বেশি দূরে নেই, মাত্র 30 কিলোমিটার। মহানন্দা ব্যারেজ এ পাশটা পুরো জলে থই থই, আর এ পাশটা শুকনো। আহা। তো ফ্রেন্ডস, শিলিগুড়িতে জাস্ট হোটেলে সমস্ত রেখে হোটেলে গিয়ে খালি বললাম যে এই চাবি দাও, রুম আছে কি না আছে জিজ্ঞাসা করার কোনো সিন নেই। চাবি নিলাম, ব্যাগগুলো রাখলাম, বাইক থেকে লাগেজগুলো আনলোড করেই সোজা বেরিয়ে পড়েছি হংকং মার্কেটে। জানি না দিওয়ালির দিন মার্কেট খোলা থাকবে কি না, যাচ্ছি তাও। ঠিক আছে, তার আগে কিছু খাওয়া দাওয়া করবো। আর একটা সারপ্রাইজে দেখো, তোমরা গোটা ব্লগে আমাকে একলা দেখেছো। কোথা থেকে আসলো? আমি আগে চলে এসেছি, একটা কাজ ছিল, দরকারও ছিল। এখান থেকে কাপেল জার্নি শুরু হবে। কিছু খাওয়া দাওয়া করি। সেই দুপুরে অল্প দুটো অমলেট আর একটা চা খেয়েছি। চলো কিছু খাই। কি অর্ডার করেছো? ভেজ মোমো। নর্থ বেঙ্গল আজকে মোমো খাবো না, এটা হতে পারে। আগে এটা দিয়ে স্টার্ট করি, তারপরে বাকিটা পরে। তো এটা প্রতিবার আমরা এসে এখানটাতে একটুখানি বিকালবেলা সান্ধ্য জলযোগ করি আর কি। একদম বিধান মার্কেটের সামনেটাতেই একটা ফুড কমপ্লেক্স মতো রয়েছে। তো এখানে চলে এসছে ভেজ মোমো। হংকং মার্কেট থেকে আমাদের হোটেলের দূরত্ব জাস্ট ঢিল ছোড়া, পায়ে হেঁটে 5 মিনিট। ইলেকট্রনিক্স মার্কেট থেকে শুরু করে কসমেটিক মার্কেট সবই ঘুরছি অ্যান্ড কিছু না কিছু কিনছি বাইকের ওজন আরো ভারী করার জন্য। তো ফ্রেন্ডস, ঘুরে ঘুরে বন্ধুরা 2 ব্যাগ ভর্তি শপিং করেছি। আমার জন্য কিছু না, ওর জন্য রুকস্যাক নিয়েছি একটা। ভীষণ সুন্দর ডিল পেয়েছি তাই নিয়ে নিলাম। ঠিক আছে, নর্থ ফেস্টের একটা রুকস্যাক পেয়ে গেছি। আর দারুণ দারুণ কালী পুজোর বিশাল ক্রেজ এখানে। দেখো, মানে গোটা রাস্তায় একটার পর একটা দেখো। ফ্রেন্ডস, এবার প্রপারলি খেতে বসে যাচ্ছি। এখন 8:30 বাজে, বাট খিদে জোরসে পেয়েছে। তাড়াতাড়ি খেয়ে নিই, খেয়ে দিয়ে নিয়ে ঘুমিয়ে পড়বো। কাল সকালবেলা আর্লি উঠতে হবে। ভাত, আলু ভাজা, ডাল, এটা এক রকমের তরকারি, এটা আর এক রকমের তরকারি, স্যালাড, এর সাথে এক্সট্রা পরে এটা অর্ডার করলাম। ইনফ্যাক্ট এটা শুধুমাত্র আমার জন্যই রান্না হয়েছে, আগে থেকে বলে রেখেছিলাম। বরলি মাছের চচ্চড়ি, অসাধারণ টেস্ট। এই বড় বড় সাইজের বরলি মাছ আগে থেকে বলে রেখেছি বলে স্পেশালি আনিয়ে রান্না করে রেখে দিয়েছিল। ফ্রেন্ডস, খাওয়া দাওয়া করে রুমে চলে এসেছি। এখন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো। আর এদিকে ল্যাপটপের সমস্ত অলরেডি মেমোরিগুলো খালি করছি। কাল থেকে অ্যাকচুয়ালি আমাদের জার্নি শুরু হচ্ছে। কোথায় কিভাবে কি করছি সমস্ত জানতে গেলে পরে এখনই বলবো, পরের ব্লগটাও দেখতে হবে না। ততক্ষণ সঙ্গে থাকো, দেখতে থাকো বংশ জার্নি। জলটা দুপাশ থেকে দুটো ধারা এদিক থেকে চলে যাচ্ছে। দুর্দান্ত জায়গা শিবখোলা, দুর্দান্ত জায়গা, ফাটাফাটি জায়গা, অসাধারণ ভিউ, অসাধারণ লোকেশন। ঠিক আছে, শিটং যেতে গেলে তোমাদের পড়বে এই জায়গাটা।